চট্টগ্রামে সীতাকুণ্ডের গহীন পাহাড়ে অজ্ঞাত জ্বরে ৪ আদিবাসী শিশুর মৃত্যু। ৪ দিনে মারা গেল ৯ জন, আক্রান্ত আরো ২৬ শিশু। প্রথমে পেট খাবার হয়, পেট খাবার পরে কাশি হয়, কাশার পরে আবার গামছে গুঁড়ো গুঁড়ো গামছে হচ্ছে, বিচিগুলা কালো কালো হয়, আবার ছোট ছোট বিচি উঠে। আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে আমরা তাদের হিস্ট্রি মনে হচ্ছে যে এটা একটা ভাইরাল আউটব্রেক হতে পারে। ডেঙ্গু চিকুনগুনিয়া এটার সাথে সম্ভাবনা আমরা কম বলেই মনে করতেছি। ঢাকা থেকে টিম আসছে যে স্যাম্পল নেবে, স্যাম্পল নেওয়ার পরে এটা তারা রাতে জানাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর জলজটের পর তীব্র যানজটে স্থবির পুরো ঢাকা। দুর্বিষহ নগর জীবন, দায় এড়ালো ওয়াসা। যমুনা তিস্তা সহ ১৬টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। ডুবে গেছে বগুড়ার সারিয়াকান্দির অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মানুষের জীবনমান উন্নত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন বিশ্ব স্বীকৃত। সংসদে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে প্রধান দুই রাজনৈতিক দল। আওয়ামী লীগের ট্রাম্প কার্ড সজীব ওয়াজেদ জয়। সশরীরে না হলেও প্রযুক্তির মাধ্যমে মাঠে থাকবেন তারেক রহমান। মাদারীপুরে ছাত্রলীগের ২ গ্রুপের কর্মসূচিতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। নারায়ণগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ধাওয়া পাল্টা ধাওয়া। চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে আজও আদিবাসী ৪ শিশু মারা গেছে। এ নিয়ে গত ৪ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জ্বরে আক্রান্ত আরো ২৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত রোগ নির্ণয় করা না গেলেও আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। সীতাকুণ্ডের গহীন পাহাড়ে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে ৪ দিনে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মাঝে বুধবার মারা যায় ৪ শিশু। গত শুক্রবার থেকে আক্রান্ত ২৬ শিশুকে উন্নত চিকিৎসার জন্য সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে পেট খাবার হয়, পেট খাবার পরে কাশি হয়, কাশার পরে আবার গামছে গুঁড়ো গুঁড়ো গামছে হচ্ছে, বিচিগুলা কালো কালো হয়, আবার ছোট ছোট বিচি উঠে। উঠবার পর তখন ও পেট ফাঁপে, তখন ও টান রোগের মতন চলে আসে। সিভিল সার্জন জানিয়েছেন, গত শুক্রবার থেকে সীতাকুণ্ড সোনাচুরি উপজেলার এই দুর্গম পাহাড়ি ত্রিপুরাপাড়া শিশুরা জ্বর আক্রান্ত হয়। প্রথম দিকে শিশুরা জ্বর আক্রান্ত হওয়ার পর তাদের শরীরে ফুসকুড়ি উঠে যায়। এরপর তারা অজ্ঞান হয়ে পড়ে। একে একে তারা মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। সবগুলো হচ্ছে ফিভার উইথ র্যাশ উইথ সাম এনকেফালাইটিস ফিচার। ১ বছর থেকে ১৫ বছর এর মধ্যে বাচ্চাগুলো এখানে এফেক্টেড হচ্ছে। আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে আমরা তাদের হিস্ট্রি মনে হচ্ছে যে এটা একটা ভাইরাল আউটব্রেক হতে পারে। বুধবার দুপুরের পর সিভিল সার্জন বিষয়টি জানার পর চিকিৎসকদের নিয়ে এসে এলাকায় সরজমিন পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন। এটার সাথে বর্তমানে আমরা যেগুলো ডেঙ্গু চিকুনগুনিয়া এটার সাথে সম্ভাবনা আমরা কম বলেই মনে করতেছি। এবং এই ধরনের অভিজ্ঞতা যেহেতু আমাদের নাই, আপাতত আমরা আমাদেরকে বলতে ঢাকা থেকে অজ্ঞাত রোগী হিসেবে বলতে ঢাকা থেকে টিম আসছে যে স্যাম্পল নেবে, স্যাম্পল নেওয়ার পরে এটা তারা রাতে জানাবে। লক্ষণীয় বিষয় ছিল এখানকার উপজাতিরা কিছুটা ভীতগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে এই রোগ নিয়ে তারা প্রথম থেকেই কিছু চাপ পাওয়া স্বাভাবিক ছিল এবং বিষয়টি তারা প্রথম থেকে গোপন রাখার চেষ্টা করে, যে কারণে এক নাগারে শিশু মারা গেল। তারা বিষয়টি কাউকে প্রকাশ্যে বলেনি। রোগী পাওয়া গেলে যাতে এরা লুকায় না রাখে, এদের প্রবণতা আছে বাচ্চাগুলো সরাই রাখার মতো আমরা দেখতেছি সরজমিনে, যাতে এদেরকে তাড়াতাড়ি রেস্কিউ করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো যায়। উপজেলা প্রশাসন এবং চিকিৎসকরা এলাকায় আসার পরও স্থানীয় বাসিন্দারা আক্রান্ত শিশুদেরকে ঘরে লুকিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ এবং উপজেলা প্রশাসন কর্মকর্তারা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে আক্রান্ত শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা তাদের সাথে সার্বক্ষণিক যে সহযোগিতা প্রয়োজন
এবং আমরা সরাসরি মাঠেও আছি। আমাদের পুলিশ বিভাগও এখানে চলে আসছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়। এক্ষেত্রে সিভিল সার্জন বলছেন এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি এই শিশুরা কি রোগে আক্রান্ত হয়েছে, তবে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া আক্রান্ত নয় সে বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। এই এলাকায় প্রায় 200-র বেশি ত্রিপুরা পরিবার বসবাস করে আসছে। চট্টগ্রামের সীতাকুণ্ড ত্রিপুরা পাড়া থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে সীতাকুণ্ডের ফৌজদারহাট হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানবো তার কাছ থেকে। কমল, ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে চট্টগ্রামের সীতাকুণ্ড গহীন পাহাড়ে যে শিশুরা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছে এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা জানি যে 26 জনকে প্রথম পর্যায়ে কিন্তু চট্টগ্রাম ফৌজদারহাট সীতাকুণ্ড ফৌজদারহাটে যে সংক্রমণ ব্যাধি প্রতিরোধ হাসপাতাল রয়েছে সেখানে এনে ভর্তি করা হয়েছে। তাদের কিন্তু সবারই কিন্তু জ্বর আক্রান্ত এবং দেখা যাচ্ছে এখানে আপাতত তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবচেয়ে গুরুতর অসুস্থ সেরকম 12 জন শিশুকে অন্তত তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখানে অর্থাৎ খুব দ্রুততার সাথে কিন্তু এই শিশুদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, যে কারণে যেহেতু এটা খুব তাৎক্ষণিক অর্থাৎ চিকিৎসার ব্যবস্থা সেখানে হয়তো পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে বা চেষ্টা চলছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন তাদের যেহেতু প্রস্তুতি ছিল না আগে থেকে, তারপরও যেহেতু রোগীরা এসে উপস্থিত হয়েছেন সে কারণে তারা তাদের চেষ্টা করছে যথাসাধ্য রকম তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেটা হচ্ছে তাদেরকে জ্বরের যে উপসর্গ রয়েছে সে উপসর্গ হিসেবে তাদেরকে চিকিৎসা ব্রডিল সিরাপ সহ অন্যান্য যে সিরাপগুলো রয়েছে সেই সিরাপগুলি দেওয়া হচ্ছে শিশুদেরকে। মূলত চিকিৎসকরা বলছেন তারা আগে চেষ্টা করছেন শিশুদের যে জ্বর বাড়ছে সেই জন্য জ্বরটা কমানো যায়, এরপর তারা যাবেন যে তাদের যে ভাইরাস আক্রান্ত বা তারা কিভাবে আক্রান্ত হয়েছে সে বিষয়টি তারা দেখে মূলত পরীক্ষার পরে তাদেরকে মূল চিকিৎসা শুরু হবে। এক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সীতাকুণ্ড ফৌজদারহাটে যে প্রায় 26 জন শিশুকে নিয়ে আসা হয়েছে এবং শিশুরা এখানের মধ্যে তাদেরকে চিকিৎসা তাদের জন্য কিন্তু এখনই এই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা একটু চেষ্টা করব যে কথা বলার জন্য এখানে যে চিকিৎসক রয়েছেন এই যে হাসপাতালের পরিচালক ডাক্তার প্রফেসর হাসান, আপনি কি বলবেন এখন পর্যন্ত এই শিশুদেরকে যে চিকিৎসাটা কোন ব্যবস্থা চিকিৎসাটা তাদের কি দেওয়া হচ্ছে আপাতত? তাদেরকে আসলে রোগের লক্ষণ অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেমন বিশেষ করে যে সমস্ত শ্বাসকষ্ট হচ্ছে ওদেরকে আমরা নেবুলাইজেশন, অক্সিজেন এবং ব্রঙ্কোডাইলেটর শ্বাস প্রশ্বাসের জন্য যে সমস্ত ওষুধের দরকারগুলি দিচ্ছি। সাথে সাথে যাদের নিউমোনিয়া বা ওই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। যারা ডিহাইড্রেটেড ওদেরকে আমরা স্যালাইন দিচ্ছি। যারা আমরা ডায়রিয়া বা ওদেরও আমরা স্যালাইনের ব্যবস্থা করছি এবং আমরা চেষ্টা করছি যথাসাধ্য চেষ্টা করছি আমরা সমস্ত রোগীদেরকে যাতে ভালোভাবে চিকিৎসা পায়। আমি এখানে গত 3 ঘন্টা ধরে এখানে আমি আছি এবং সার্বিক তত্ত্বাবধান করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই হাসপাতালের যে পরিচালক রয়েছেন প্রফেসর হাসান, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আক্রান্ত শিশুদেরকে কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে তার একটি বর্ণনা তিনি দিয়েছেন। তিনি বলছেন যে উপসর্গ দেখা যাচ্ছে সেই উপসর্গ অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা চলছে। আপনি জানেন যে গত শুক্রবার থেকে কিন্তু এই শিশুরা জ্বর আক্রান্ত হয় এবং তাদের প্রথম দিনে কিন্তু দেখা যায় মোট আজকে পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এবং তাদের জন্য অক্সিজেন নিয়ে আসা, যেসব শিশুর একটু শ্বাসকষ্ট রয়েছে তারা যাতে অক্সিজেন দিয়ে অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। আপনারা জানেন যে এটা আসলে একটু প্রস্তুতি ছাড়া কোনো রকম এই অসুস্থতা হয়েছে, এই কারণে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাদের এই শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। তো যত সম্ভব এবং আমরা পুরো এলাকা দেখেছি এলাকাটা পুরো নিশ্চিন্ন হয়ে গেছে, লোকজন জনমানব শূন্য হয়ে পড়ছে এবং সবাই এই হাসপাতালমুখী। তো এখন তাদের চিকিৎসা চলছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজেও কয়েকজন চিকিৎসাধীন রয়েছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সীতাকুণ্ডের যে আক্রান্ত তাদের যে মেডিকেল চিকিৎসা দেওয়া হচ্ছে তার সর্বশেষ। অজ্ঞাত জ্বরে আক্রান্ত হচ্ছে সীতাকুণ্ডের গহীন পাহাড়ের শিশুরা। ফৌজদারহাট হাসপাতাল থেকে সেই অসুস্থ শিশুদের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। জলজট আর পরিবহন সংকটে চরম দুর্বিষহ সময় পার করছেন রাজধানীবাসী। যানজটের কারণে রাস্তায় বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ ব্যাপারে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের উদাসীনতাকেই দায়ী করলেন ভুক্তভোগীরা। গতকাল ভোর 6টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানী জুড়ে সৃষ্ট জলজটের দায় নিতে রাজি নয় ওয়াসা। অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি রাজপথ নাকি নৌপথ। মূল সড়ক উপচে ফুটপাতে উঠে গেছে পানি, না চলতে পারছে মানুষ না যানবাহন। দীর্ঘক্ষণ জলাবদ্ধ রাস্তায় দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যেতে পারছেন না রাজধানীবাসী। সব মিলিয়ে এক ভয়াবহ জলজটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। রাজশাহী থেকে তো আসলাম, এসে দেখি তো রাজশাহীর পদ্মা ঢাকার রাস্তার পানি একই, মানে এখানে প্রয়োজনে নৌকাও চালানো যাবে এখন যে অবস্থা দেখছি। মিরপুর 10 নম্বর থেকে এই পর্যন্ত হাইটে আসতেছি, তা আমার মনে হয় বাসটা চালায় নৌকা চালানোই বেটার। 1 বছর 6 মাস হচ্ছে তারা এই রাস্তা করছে, যদি এটি ঠিক করে না আর ড্রেনেজও ঠিক করে না
রাজধানীর মিরপুর, কাজীপাড়া, ফকিরাপুল, শান্তিনগর, ধানমন্ডি, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বেশ কয়েকটি এলাকায় দুর্ভোগের প্রায় একই চিত্র। কর্মস্থলমুখী মানুষের পাশাপাশি সাত সকালে এসব এলাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। স্কুলে যেতে পারি না সঠিক সময়ে, পরীক্ষা দিতে পারছি না, এরকম যানবাহনে উঠতে পারছি না। অনেক পানি, এখানে এত খারাপ অবস্থা যে কোথাও দাঁড়ানোর ব্যবস্থা নাই। কোন রাস্তায় আছে পানি, কোন রাস্তায় আবার ভিআইপিদের জন্য দেওয়া হচ্ছে না, শুধু জাম আর জাম। বর্ষা বাদলের দিন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর বৃষ্টি হলে যে গাড়ি ঘোড়া রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, দিস ইজ নট রাইট। শুধু মূল রাস্তা নয়, পাড়া মহল্লার অলিগলিতেও জমে গেছে পানি। এ কারণে ঘর হতে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অনেক দোকানপাটও। প্রায় 8-10 বছর ধরে এরকম অবস্থা, পানি অনেক পানি হয়ে যায়, মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। বাসা থেকে মেইন রোড পর্যন্ত আসতে আমি 10 টাকা দিয়ে আসি, আজকে 50 টাকা দিয়ে আসছি। আমার দোকানে মনে হয় 1-1.5 লাখ টাকার মাল ভিজে নষ্ট হয়ে গেছে। সকালে এসে দোকান খুলে দেখি দোকান ভরা পানি। শহরের পানি নিষ্কাশনের প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সমস্যা দিন দিন প্রকট হচ্ছে বলে মন্তব্য ঢাকা ওয়াসার। 65টা খাল শিরা উপশিরার মতো, এর চাইতে ভালো ন্যাচারাল ড্রেনেজ পৃথিবীর কোনো রাজধানীতে নেই এবং ছিলও না। এখন হিউম্যান ইন্টারভেনশন, মানুষের কর্মকাণ্ডের দ্বারা আমরা একে একে এই যে প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরো 2-3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় অবস্থা, যার ফলে আপনার বৃষ্টি মানে দেশের বলা চলে সর্বত্র বৃষ্টি হচ্ছে এবং এটা আপনার 14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। জলাবদ্ধতার কারণে রাজধানীতে যানজটও প্রকট আকার ধারণ করে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়ায় জামালপুর, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সিলেট অঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কমতে শুরু করায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনও ডুবে আছে আঞ্চলিক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। কুশিয়ারা নদীর পানি কমে আসতে থাকায় এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় নদীতে নৌকা আর নদীর পাশে সড়কে অটোরিকশা চলতে দেখা যায়। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকাবাসী। অনেকদিন পরে রাস্তাঘাটের পানি নামছে, পানি থাকার কারণে রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে রাস্তাঘাটের কাজ জানি হয়। ছোট গাড়িগুলা যে আছে মনে করেন যাত্রী নিয়ে খুব সমস্যা, যে খুবই রিস্ক। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। 6 উপজেলার অন্তত 35টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় সদরের সাথে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী মানুষ গৃহপালিত পশু পাখি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রিজে আশ্রয় নিয়েছে। যা চলতেছে যে হাতের সাথে চলতেছে, খুব কষ্টের সাথে দিন কাটাইতেছি। আজ পর্যন্ত কোনো সরকারের কোনো লোক আমার কোনো খবরও নেই, কোনো চেয়ারও খোঁজ করা নেই। প্রত্যেকটা ডাইভিশনে তলাই গেছে গা, আমার কোনো নৌকা নাই, কোনো যানবাহনে চলাফেরা খুব অসুবিধা। ঘরের মধ্যে পানি উঠছে, পিরপেয়ার ঢুললাম, সাপ বিচ্ছু তাই আঙ্গুর ঘরের মধ্যে বাসা বানাইছে, আমরা থাকতে পারি না। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিতদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর সহ 16টি নদ নদীতে পানি বেড়েই চলেছে। 7 উপজেলার 541টি গ্রাম বানের পানিতে ভাসছে। 1.5 লক্ষাধিক পানিবন্দী মানুষ বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। আমার বাড়ি ঘর সব চলে গেছে, এখন থাকারও সমস্যা, খান্দানোর অসুবিধে। বাড়িতে 1 কমর করে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, রাস্তাতে আসি আছে। আগামী 2 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চিলমারিতে 32 সেন্টিমিটার উপর দিয়ে, বাহাদুরাবাদ, জামালপুরের বাহাদুরাবাদে 78 সেন্টিমিটার উপর দিয়ে, বগুড়ার সারিয়াকান্দিতে 55 সেন্টিমিটার এবং যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমের একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী পূর্বাভাস থাকবে, হয়তো পরবর্তীতে পানি বৃদ্ধির হারটা কমে আসবে এবং স্থিতিশীল হবে। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, বন্যা কবলিত 13 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 6.5 লাখ মানুষ। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এ সময় মন্ত্রী ত্রাণের অভাব নেই জানিয়ে বন্যা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। আগামী 14 জুলাই উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকা সফর করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ জেলা বন্যা কবলিত হয়েছে। উত্তরের পানি মধ্য অঞ্চলে নেমে আসলে আরো নতুন জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসকে বলেছি তাদের চাহিদা মতো প্রয়োজনীয় খাদ্যশস্য ও আর্থিক বরাদ্দ দেওয়া হবে। একটি লোকও যাতে খাবারের কারণে কষ্ট না পায় তার জন্য জেলা প্রশাসকের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের প্রাণ শক্তির কোনো অভাব নেই। বন্যা নিয়ে রাজনীতি না করে আমি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিক কর্তব্য পালন করি। সন্ধ্যার সময় আরো থাকছে। ফরহাদ মজহার নিখোঁজের ঘটনার তথ্য, ছবি ও কল লিস্টের সঙ্গে তার জবানবন্দির কোনো মিল নেই বললেন ডিএমপি কমিশনার। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। আজ বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরই ধারাবাহিকতায় নিশ্চিতভাবে বাংলাদেশ 2041 সালের আগেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আত্মসম্মান বোধ নিয়ে আমাদেরকে 52 ও 71 অর্জিত গৌরবের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এটি সম্ভব হতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগের দূরদর্শী রাষ্ট্র পরিচালনায়। জনগণকে সরকারের কাজের সাথে সম্পৃক্ত করে উন্নয়নের পথে এগিয়ে যেতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতায় আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। আজকে দারিদ্র্যের হার কমিয়েছি, মানুষের জীবনে একটা স্বস্তি ফিরে আসছে, মানুষ একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। আজকে মানুষ প্রযুক্তি ব্যবহার করছে। কাজে এটাই হচ্ছে আনন্দ যে আজকে দুবেলা মানুষ পেট ভরে খেতে পারছে, আজকে গৃহরা মানুষকে ঘর দিতে পারছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময় এখনো প্রায় 1.5 বছর বাকি। তবে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী কথাবার্তা আলোচিত হতে শুরু করেছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এরই মধ্যে চূড়ান্ত করেছে 16 সদস্যের মনোনয়ন বোর্ড। তবে পিছিয়েও নেই ক্ষমতাসীন আওয়ামী লীগও। মনোনয়ন চূড়ান্ত করতে গঠন করেছে 17 সদস্যের কমিটি। নির্বাচনে জিততে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড হিসেবে সশরীরে মাঠে থাকবেন সজীব ওয়াজেদ জয়। সেদিক দিয়ে বিএনপির তারেক রহমান আইনি বাধ্যবাধকতায় সশরীরে না পারলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। সংবিধান অনুযায়ী 2018 সালের নভেম্বর থেকে 2019 সালের জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনের বেশ কিছু সময় বাকি থাকলেও এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। 2019 সালে নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ভিতরে ভিতরে পুরোপুরি প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিও। এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দল দুটির নীতি নির্ধারকরা জানিয়েছেন দলীয় প্রধানকে সভাপতি করে মনোনয়ন চূড়ান্ত করতে ইতিমধ্যে গঠন করা হয়েছে মনোনয়ন বোর্ড। মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্ব দিচ্ছে তৃণমূলে জনপ্রিয়তা ও স্বচ্ছ ইমেজকে। তবে বিএনপি সবের পাশাপাশি প্রাধান্য দিচ্ছে বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকাকে। বিএনপির মনোনয়ন কমিটি হচ্ছে মূলত স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তারা, এবং এটা সভাপতিত্ব করেন মাননীয় চেয়ারপারসন। পার্লামেন্টারি বোর্ডের 17 জন সদস্য আছেন। আমাদের মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রেসিডিয়ামের বেশ কিছু সদস্য আছেন। গত 1 বছরের মধ্যে প্রায় 3 থেকে 4 বার কিন্তু এই পার্লামেন্টারি বোর্ড বসছে। নির্বাচন যখন আরো ঘনিয়ে আসবে তখন মনোনয়নের ব্যাপারটা উঠে আসবে এবং ফাইনাল করা হবে। আন্দোলন সংগ্রামে তাদের যে অবদান, মেধা, সেগুলো বিচার বিবেচনায় আসবে। কোনো এলাকায় সংখ্যা বেশি হবে, কোনো এলাকায় সংখ্যা কম হবে, এটা তো এলাকার উপরে। তৃণমূল থেকে সাধারণত আমাদের 3টা নাম আসে, সেই 3টা নামের উপর ভিত্তি করে যাচাই বাছাই করে
আমাদের পার্লামেন্টারি বর্ষে তিনজন থেকে একজনকে মনোনয়ন দেয়। এলাকাতে প্রার্থী কি ধরনের কাজ করেছে, দলের প্রতি আনুগত্য, এগুলোর উপর ভিত্তি করেই মনোনয়ন দেওয়া হয়। আগামী নির্বাচনে দুই দলই তরুণ নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার পাশাপাশি তরুণ ভোটারদের কাছে টানতে কাজে লাগাতে চান সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের জনপ্রিয়তাকে। এছাড়া নির্বাচনে এই দুজনই নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আভাস দিয়েছেন নীতি নির্ধারকরা। আগামী নির্বাচনে তরুণদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া হবে। সজীব ওয়াজেদ জয়, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও তিনি এসে সহায়তা করবেন, হয়তো অংশগ্রহণ করতে পারেন। তারেক রহমান সাহেব তো নতুন করে রাজনীতিতে আসছে না, ওনার সাথে তৃণমূলের আত্মার সম্পর্ক আছে। তারেক রহমান সাহেবের ভূমিকা এখানে তো গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের নেতৃত্বের মধ্যে অনেক তরুণ নেতৃত্ব উঠে এসছে। সাংসদদের এই ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ নাকি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি আসবে তা এখনই বলা কঠিন। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই সংসদ ভবন সরকারি দল ও বিরোধী দলের যৌক্তিক আলোচনায় ফের মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সকলেরই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। আগামী জাতীয় নির্বাচন সাংবিধানিকভাবেই হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন খাদ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ফরহাদ মসার উদ্ধার হওয়ায় বিএনপি নেতারা হতাশ হয়েছেন। তবে ফরহাদ মজারের নিখোঁজ হওয়ার পর বিএনপি যেভাবে আপনার এটা নিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা করলো, 18 ঘন্টা পর যখন ফরহাদ মজার উদ্ধার হয়ে গেল তখন বিএনপি প্রচন্ড হতাশ হয়ে গেল। আর এখন যেগুলো পত্রপত্রিকায় দেখছি এগুলো বলতে আমার লজ্জা লাগছে। কোন রকম সুযোগ নাই আলোচনার, কোন রকম সংলাপে আলোচনার, কম্প্রোমাইজের কোন পথ খোলা নাই। আমরা সংবিধানের থেকে সংবিধান সম্মত পন্থায় নির্বাচন হবে, এর চেয়ে এক চুল ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। আপনাদের যে কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, আগুন সন্ত্রাস, মানুষকে পুড়িয়ে মারা, এই যেই ঘটনাগুলো আপনারা অতীতে ঘটিয়েছেন, বিএনপি নামক দলটিকে একটি সন্ত্রাসী দলে যেভাবে পরিণত করেছেন তার খেসারত আপনাদেরকে দিতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো দা সালস গিমেনেজের আজারকারেট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্পেনের বিনিয়োগের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্পেনের রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কমিশনের 2016 সালের বার্ষিক প্রতিবেদন তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকদের কাছে ভোগান্তি ছাড়া তথ্য পৌঁছে দিতে তথ্য প্রাপ্তি সহজীকরণ করার পরামর্শ দেন। 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এই সফরে বাংলাদেশ শ্রীলঙ্কা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব। ব্যবসায়ীরা বলছেন, কম ট্যারিফে কলম্বো বন্দর ব্যবহারের সুযোগ পেলে লাভবান হবেন তারা। তবে বর্তমানে কলম্বো বন্দরে যাওয়ার উপযোগী দেশি কোনো কোস্টাল জাহাজ না থাকায় এই চুক্তির সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে নৌ যোগাযোগ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গভীর সমুদ্রবন্দর থাকায় ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে সিঙ্গাপুরের পাশাপাশি শ্রীলঙ্কার কলম্বো বন্দর ব্যবহার করে আসছে বাংলাদেশ। এই রুটে দেশীয় প্রতিষ্ঠানের কোনো কন্টেনার জাহাজ না থাকায় চট্টগ্রাম কলম্বো ফিডার সার্ভিস চালায় বিদেশি বিভিন্ন শিপিং লাইন।
এই অবস্থায় যৌথ উদ্যোগে ফিডার সার্ভিস চালুর লক্ষ্যে শ্রীলঙ্কার শিলং শিপিং কর্পোরেশনের সাথে এমওইউ সই করতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে দুদেশের বন্দর ব্যবহারে বাড়তি সুবিধা পেতে কোস্টাল শিপিং চুক্তিও সই হবে। দুইটাই সরকারি সংস্থা চুক্তির কারণে দুই দেশই আমরা প্রায়োরিটি বার্ডিং পাবো। এখানে আমাদের টেরিফ তারা কমাবে কিছু, আমাদের ক্যাডেটদেরকে এখানে চাকরির সুযোগ হবে আমাদের শ্রীলঙ্কান জাহাজে, এবং আমরা ওই যে চুক্তিটা করবো সেই চুক্তির মধ্যে নিজস্ব এবং চার্টার করা জাহাজে ইউজ করা যাবে। একটা চুক্তি হবে আমাদের কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, তাদের সাথে কোনো চুক্তি না থাকার কারণে আমাদের মালামাল দীর্ঘ সময় তাদের বন্দরে পড়ে থাকে। এই চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখলেও বর্তমান প্রেক্ষাপটে এর সুফল পেতে সময় লাগবে বলে মনে করেন নৌযোগাযোগ বিশেষজ্ঞরা। আমাদের এখান থেকে যদি জাহাজ ফিডার জাহাজগুলো সেই সুযোগ সুবিধাগুলো পায় তাতে ভালো, কিন্তু ভারতের মতো যেরকম কোস্টাল শিপিং এগ্রিমেন্ট আছে যে বাংলাদেশের আভ্যন্তরীণে ফর এক্সাম্পল পানগা পর্যন্ত জাহাজ আসতে পারে, পানগা থেকে যেতে পারে, কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। বাংলাদেশি মালিকানার জাহাজ যেগুলো আছে ওগুলো কন্টেনার জাহাজ কিছু নাই, ম্যাক্সিমাম আপনার বাল্ক ক্যারিয়ার। কম খরচে বন্দর ব্যবহার এবং শ্রীলঙ্কা থেকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। যে পোর্ট যত সার্ভিস কম নেবে তত কস্ট অফ প্রোডাকশন আমাদের কমবে, সেই জন্য কিভাবে তাদের সাথে নেগোসিয়েশন করতে পারি, কত কমে নেগোসিয়েশন করতে পারি, এটা হলো আমাদের জন্য বেনিফিট। আর একটা হলো তারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে আমাদেরকে। বৃহস্পতিবার 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। এ সফরে জাহাজ চলাচল চুক্তি ছাড়াও দুদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য, কৃষি, শিক্ষা, কারিগরি সহযোগিতা সহ আরো কয়েকটি চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা রয়েছে। হাজরি শিউলি, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা ঢাকা সফরে 10টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, আর্থিক খাতে সব সমঝোতা স্মারক সই হবার কথা জানান তিনি। আগামীকাল 73 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। দুই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াবলী যেমন বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি, তথ্য প্রচার, ভিসা সংক্রান্ত বিষয়াবলীতে পারস্পরিক সহযোগিতা প্রভৃতি অধিক গুরুত্ব পাবে। বৈঠক শেষে 10টিরও বেশি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। রংপুরে ভুল চিকিৎসায় বেসরকারি ক্লিনিকে শিশুর মৃত্যুর অভিযোগ, নার্স আয়া সহ 6 জন গ্রেপ্তার, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে ছাত্রলীগের 2 গ্রুপের পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে 2 পুলিশ সহ 25 জন আহত হয়েছেন। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায় 2রা জুলাই ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরে আজ দুপক্ষই আলাদা প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয় উভয় পক্ষ। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় 20টিরও বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের 2 সদস্য সহ 2 পক্ষের 12 জন আহত হন। পরে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানববন্ধনকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 2 গ্রুপের উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার সময় আমাদের পুলিশ ফোর্স ছিল এবং আমাদের নেতৃত্বে পুলিশ ফোর্স 2 গ্রুপকে আমরা এখান থেকে ছত্রভঙ্গ করে দেই কোনো ধরনের ইনজুরি ছাড়াই, এবং ছত্রভঙ্গ করতে আমরা 4 রাউন্ড ফাঁকা গুলি করেছি এবং কেউ কোনো ইনজুরি হয় না। আমাদের পুলিশের একজন সামান্য আহত হয়েছে, যেটা বেশি না। আর এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। দুপুরে নগরের মিশনপাড়া এলাকায় হুঁশিয়ারি সমিতির মিলনায়তনে এ ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতা ও প্রধান অতিথির সাথে ছবি তোলাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদল নেতা আবুল কাউসার ও কর্মী রফিকুল ইসলামের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। এরই জেরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতারা বেরিয়ে গেলে মিলনায়তনের বাইরে আবারও লাঠিসোঁটা নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 10 জন।
বন্যা এমন এক দুর্যোগ যা ঠেকানোর উপায় নেই, কিন্তু বন্যার পূর্বাভাস দিয়ে সেটি মোকাবিলায় জনগণকে সতর্ক করা সম্ভব। বাংলাদেশ এখন 3 থেকে সর্বোচ্চ 5 দিন আগে বন্যার পূর্বাভাস দিচ্ছে। তবে গত কয়েক বছর ধরে স্যাটেলাইটের তথ্য নিয়ে 8 দিন আগেই পূর্বাভাস দিতে গবেষণা চালাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এটির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বিশদ পর্যবেক্ষণের প্রয়োজন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বন্যা কবলিত জনপদ হিসেবে পৃথিবীর বহু দেশই চেনে বাংলাদেশকে, কিন্তু যে যে কারণে বাংলাদেশে বন্যা হয় সেসবের 90%-ই উৎস উজানের দেশগুলোতে। যেহেতু ভারত উজানের দেশ, সে কারণে অভিন্ন নদীগুলোর পানি প্রবাহের তথ্য নিয়েই বন্যার পূর্বাভাস দেয় বাংলাদেশ। ভারত যদি ভুল করে বা ওয়েবসাইট হালনাগাদ করতে দেরি করে, তার খেসারত দিতে হয় বাংলাদেশকে। সেসব কারণে গত কয়েক বছর ধরেই ভিন্ন উপায় খুঁজছিল বাংলাদেশ। কবছর আগে সেই উপায়ের সন্ধান মেলে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল হোসেনের হাত ধরে। তিনি জানাচ্ছেন, নাসার জেসন স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে বন্যার আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। সেক্ষেত্রে পূর্বাভাস দেওয়া যাবে 8 দিন আগেই। স্যাটেলাইটের তথ্য এর মধ্যেই ব্যবহার শুরু করেছে বাংলাদেশ, তবে তা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রতে এক্সিস্টিং একটা সিস্টেম আছে, মডেল টডেল বৃষ্টিপাত সবকিছু নিয়ে ওরা 5 দিন পর্যন্ত করছে। ওটাকেই কিন্তু আমরা ব্যবহার করছি, কোথাও আমরা একটু পলিশ করে দিচ্ছি। এই জেসন টু ডেটা দিয়ে আরো 3 দিনের পূর্বাভাসটা আমরা বাড়াই দিতে পারতেছি। প্রথম 2013 সালে পরীক্ষামূলক করি, 15, 16, 17 থেকে FFWC-তে এখন কিন্তু ওরা রান দিয়ে দিয়ে শিখে ফেলছে, এখন সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। যে কোনো একটা নতুন আইডিয়াকে একদম ফুলি পাবলিকের জন্য একদম অফিসিয়াল করে দেওয়ার আগে কয়েক বছর কিন্তু একটু অ্যাসেসমেন্ট করা লাগে। মূলত জেসান নামে স্যাটেলাইটটি অনেক কাজের পাশাপাশি নদী ও সমুদ্রের পানির উচ্চতাও মাপতে পারে। নাসার তৈরি স্যাটেলাইটটির এসব তথ্য পাওয়া যায় বিনামূল্যে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এসব তথ্যপাত্র ব্যবহারের কার্যকর পদ্ধতি বের করা গেলে উপকৃত হবে বাংলাদেশ। যদি এই রিসার্চে দেখা যায় যে আমরা একটা রিজনেবল অ্যাকুরেসি আনতে পারি, তাহলে পরবর্তীতে হয়তো রিসার্চটাকে আমরা আরো এক্সটেন্ড করে আরো অ্যাকুরেসির দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাকে রিয়েল টাইম ডাটার জন্য অন্যের উপরে নির্ভর করা লাগবে না, আমরা এখান থেকে ফোরকাস্ট দিতে পারবো। সেই কারণেই কিন্তু এই রিসার্চটা হাতে নেওয়া হয়েছে। জেসান কিভাবে কাজ করে এবং এটিকে কিভাবে কাজে লাগানো যায় সেই উদ্দেশ্যে আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে পানি উন্নয়ন বোর্ড। রোববার শুরু হওয়া এই কর্মশালা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিরল রোগে আক্রান্ত মুক্তামণির চিকিৎসায় গঠিত 7 সদস্যের মেডিকেল বোর্ড প্রাথমিকভাবে জানিয়েছে মুক্তামণি বহুমাত্রিক চর্মরোগে আক্রান্ত। তার শারীরিক অবস্থার উন্নতির পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে এ সময় জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতাল গঠিত বোর্ড জানায়, মঙ্গলবার সাতক্ষীরা থেকে মুক্তামণিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। মুক্তামণিকে দেশে সুস্থ করার আশ্বাস দেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। 7 সদস্যের একটা খুব হাই পাওয়ার মেডিকেল বোর্ড এখানে বসছিল। বসার পরে কতগুলো সিদ্ধান্ত হয়। প্রথমটা সিদ্ধান্ত হচ্ছে যে রোগীর এখন যে জেনারেল কন্ডিশন, সেখান থেকে রোগীটাকে ইমপ্রুভ করতে হবে। তার রক্ত শূন্যতা আছে, পুষ্টিহীনতা আছে, এগুলোর থেকে তাকে আমরা সুস্থ করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের কিছু পরিকল্পনা আছে যে সার্জিক্যাল এক্সিশন করে হাতের এটাকে যতটুকু কমিয়ে এটা স্কিন গ্রাফট করে যা এটা একটা হাতকে একটা, কারণ হাতের ফাংশন কিন্তু ভালো আছে, সে কিন্তু হাত নড়াইতে পারে, সবকিছুই পারে। অতএব এটা মিনিমাম সপ্তাহ 10 দিন 10 তো সময় লাগবেই। রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে হার্নিয়া অপারেশনের নামে কিডনি অপসারণের সময় 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিভিল সার্জন জানিয়েছেন, হাসপাতালটির রেজিস্ট্রেশন নেই এবং ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বজনরা জানান, রোববার হার্নিয়া অপারেশনের জন্য 2 বছর বয়সী শিশু মেরতাজ জাহান মৃধাকে রংপুর নগরীর ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রায় 2 ঘন্টা পর শিশুটিকে ভিআইপি জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে অচেতন অবস্থায় নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক জানান, 2 ঘন্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে। অপারেশনের পরই ভিআইপি হাসপাতালের চিকিৎসকরা পালিয়ে যান বলে অভিযোগ করেন শিশুর স্বজনরা। অপারেশনটা ঠিক মতো করেনি, যে জায়গায় করছে সেই জায়গাটা অপারেশনের জন্য যে রকম জায়গা থাকা সেই রকম জায়গাই না। এই রকমের হয়তো বা ভুল ট্রিটমেন্ট এবং ভুল অপারেশনও তো করতে, ওইখানে ভুল অপারেশনের হওয়ার কারণে মারা গেছে। আমার শিশু সিন্নি বাচ্চা
মারা গেল, তার জন্য আমি বিচার চাই। এই ঘটনায় হাসপাতালের এক নার্স ও 2 আয়া সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালটি তালাবদ্ধ করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পুলিশ। ডাক্তার হিরণময় নামে অপারেশন সার্জিক্যাল অপারেশন ডাক্তার জড়িত, তাকে অ্যানেস্থেসিয়া দিয়েছিল ডাক্তার বিপ্লব। তারা ওই অপারেশনের পরপরই আর বাচ্চাটার জ্ঞান ফেরে নেয়, যার কারণে তারা পলাতক। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। আর সিভিল সার্জন জানিয়েছেন হাসপাতালটির রেজিস্ট্রেশন নেই। রিপোর্টে কোন রকম অর্গান বা অঙ্গ অ্যাবসেন্ট পাওয়া যায়নি। আমার রেজিস্ট্রিকৃত যে হাসপাতাল রয়েছে সেগুলো নাই, অতএব আমি আমার কাগজপত্র দেখে বলতে পারি যে এটা কোনো রেজিস্ট্রেশন নাই। এই ঘটনায় 2 চিকিৎসক সহ 9 জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন নিহতের বাবা। সময় সংবাদ, রংপুর। আদালতে ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের গরমিল রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ফরহাদ মজহার নিখোঁজের ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্য, ছবি, ভিডিও ও কল লিস্ট পর্যালোচনা করে তার বক্তব্যের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। সকালে ডিএমপির হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অপহরণ নিয়ে অত্যন্ত রহস্য তৈরি হয়েছে, কারণ ফরহাদ মজহার সাহেব যে বক্তব্য দিয়েছেন বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারায়, সেটি তদন্ত করতে গিয়ে আমরা যে ভিডিও ফুটেজ পেয়েছি, সিসিটিভি ফুটেজ পেয়েছি, কল লিস্ট পেয়েছি, বস্তুগত সাক্ষ্য প্রমাণ যেটা পেয়েছি, তার সাথে ওনার বক্তব্যের টোটালি কোনো মিল নেই। রাজধানীর বনানীতে তরুণী ধর্ষণের ঘটনার আসামি বাহাউদ্দিন ইভান 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে এই জবানবন্দি দেয় সে। 4 দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলা হয়। এ সময় তার আইনজীবী মোহাম্মদ ফারুক জামিন আবেদন করলে শুনানির জন্য আদালত আগামীকাল দিন ধার্য করেন। মঙ্গলবার রাতে বনানীর 2 নম্বর সড়কের একটি বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে ইভানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে বনানী থানায় মামলা করেন ওই তরুণী। ঘটনার পর পলাতক ইভানকে নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার বিকেলে আটক করে র্যাব। আসামি ইভানের জন্য জামিনের দরখাস্ত দাখিল করেছিলাম। মেডিকেল গ্রাউন্ডসে মেডিকেলে তাকে যেন একটা সরকারি মেডিকেলে স্থানান্তর করা হয়, সেই ব্যাপারেও আমরা আবেদন করেছিলাম। জিয়ারু সাহেব সংশ্লিষ্ট কোর্টের খাস কামরা আমাদেরকে ডেকেছে, আমরা গিয়েছি। উনি বললেন আজকে আমি শুনবো না, আপনারা আগামীকালকে শুনানি করতে পারেন। তা আমি মনে করি এই যে শুনানি করতে না পারা, এতে আমরা আইনগতভাবে বঞ্চিত হয়েছি। দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরের অমরনাথে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে উপত্যকা জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে রাজ্যের বুড়গাম জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 অস্ত্রধারী নিহত হয়েছে। এদিকে অমরনাথে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে শত শত মানুষ কর্মসূচিতে যোগ দিয়ে সন্ত্রাস বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে। আমরা মনে করি অমরনাথের হামলা পাকিস্তানি জঙ্গিদের কাজ, কারণ তারা এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে। কাশ্মীরের কোথাও এখন আর নিরাপদ নেই, এর একটা বিহিত হওয়া দরকার। কাশ্মীর সরকারের বিরুদ্ধেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তারা কাশ্মীরিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই সাধারণ মানুষ একের পর এক হামলার শিকার হচ্ছে। এদিকে অমরনাথে হামলার জন্য গোয়েন্দা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে ভারতের বিরোধী দলগুলো। সোমবার রাতের হামলায় নিহত 7 তীর্থযাত্রীর কফিনে মঙ্গলবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান জম্মু কাশ্মীরের গভর্নর নারায়ণদার নাথ ভোরা। পরে গার্ড অফ অনার জানানোর মধ্য দিয়ে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এই ঘটনায় পুরো জাতি ব্যথিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অমরনাথ মন্দির আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের অংশ। জম্মু কাশ্মীরে বিভিন্ন সংস্কৃতির মানুষের একসঙ্গে বসবাসের রীতি আমাদের জন্য গর্বের। আজ আমাদের গর্ব ও ঐতিহ্যের উপর জঙ্গিরা আঘাত এনেছে। সবার একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই অবস্থায় জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বুধবার ভোরের দিকে জম্মুর বুড়গাম জেলায় কয়েকজন অস্ত্রধারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। দীর্ঘ সময়ের অভিযানে 3 সন্ত্রাসী নিহত হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ সোমবার রাতে অমরনাথে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। তীর্থযাত্রীদের উপরে হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা উল্লেখ করে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ক্রিকেটের খবর। উইকেট কিপিং এর দায়িত্বে সবার নজর কাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিংয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নুরুল হাসান সোহান। টাইগারদের ফিটনেস ক্যাম্পে যোগ দেয়া এই ক্রিকেটারের ভাবনা জুড়ে তাই ব্যাটিংয়ের ভুল শোধরানোর চেষ্টা, পাশাপাশি উইকেটের পেছনেও আরও পরিণত হবার স্বপ্ন দেখেন সোহান। এখন যেহেতু ফিটনেস ক্যাম্পটা চলতেছে, এর ফাঁকে ফাঁকে ব্যাটিং নিয়ে একটু কাজ করব, যে ল্যাকিংস গুলো আছে এগুলো রিকভার করার চেষ্টা করব, আর ইনশাআল্লাহ কিপিং এও কিছু ল্যাকিংস আছে সেগুলো চেষ্টা করব যাতে নেক্সট আরো ভালো করতে পারি। এটাই সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সুযোগ কোন সময় আসে এটা কেউ জানে না, তো আমি সবসময় ট্রাই করি যাচ্ছে আমার যে ল্যাকিংস গুলো আছে এগুলো রিকভারি করে যাতে 100% ফিট থাকি এবং সুযোগ আসলে যাতে ভালো করতে পারি। এটাই। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে অজ্ঞাত জ্বরে 4 আদিবাসী শিশুর মৃত্যু, 4 দিনে মারা গেল 9 জন, আক্রান্ত আরো 26, সংগ্রহ করা হয়েছে রক্তের নমুনা। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর জলজটের পর তীব্র যানজটে স্থবির পুরো ঢাকা, দুর্বিষহ নগর জীবন, দায় এড়ালো ওয়াসা। যমুনা, তিস্তা সহ 16টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ডুবে গেছে বগুড়ার সারিয়াকান্দির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মানুষের জীবনমান উন্নত হয়েছে, উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন বিশ্ব স্বীকৃত, সংসদে প্রধানমন্ত্রী। মাদারীপুরে ছাত্রলীগের 2 গ্রুপের কর্মসূচিতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। নারায়ণগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।